15 জানুয়ারি গভীর রাতে সাইফ আলী খানের সদগুরু অ্যাপার্টমেন্টে ঢুকে একজন খুনি তাকে ছুরি দিয়ে আঘাত করে ক্ষত বিক্ষত করলেন, তারপর পালিয়ে গেলেন। এরপর মুম্বাই পুলিশ চিরুনি অভিযান চালিয়ে সেই খুনিকে গ্রেপ্তার করলেন। এবার জানা গেল সেই খুনির পরিচয়। তিনি একজন বাংলাদেশি, তার নাম শরীফুল ইসলাম শেহজাদ। শেহজাদ কেন সাইফ আলী খানের অ্যাপার্টমেন্টে ঢুকে তাকে খুন করতে গেলেন এবং কি তার পরিচয়, সেটি জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে সঙ্গেই থাকতে হবে। হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। 2012 সালের অক্টোবর মাসে সাইফ আলী খান এবং কারিনা কাপুর বিয়ে করেন। এরপর 2013 সালে সাইফ আলী খান মুম্বাইয়ের সবচেয়ে অভিজাত এলাকায়, যে এলাকায় সমস্ত তারকাদেরই প্রায় অ্যাপার্টমেন্ট আছে, সেই এলাকায় 48 কোটি রুপিতে সদগুরু নামে একটি অ্যাপার্টমেন্ট কেনেন। এরপর মুম্বাইয়ের সবচেয়ে বিখ্যাত একজন ইন্টেরিয়র ডিজাইনার দর্শিনী শাহ তাকে দিয়ে অন্দরমহল ডিজাইন করেন। কারিনা কাপুর এবং তাদের দুই ছেলে নিয়ে এই অ্যাপার্টমেন্টে বসবাস করেন সাইফ আলী খান। এই অ্যাপার্টমেন্টে কি কি আছে? অ্যাপার্টমেন্টে আছে 4টি ফ্লোর, প্রত্যেকটি ফ্লোরের আয়তন 3000 স্কোয়ার ফিট এবং প্রত্যেকটি ফ্লোরেই আছে 3টি করে বেডরুম, ডাইনিং এবং ড্রয়িং। সাথে আছে আরো নানা রকমের আয়োজন এই অ্যাপার্টমেন্টে। এখানে সুইমিং এর ব্যবস্থা তাদের আছে, সুইমিং পুল আছে এবং কারিনা কাপুর আর এই সাইফ আলী খান দুজনই বই পড়তে ভালোবাসেন। বিশাল আকৃতির একটি লাইব্রেরি আছে, সেখানে আছে দুজনের জন্যই, সাইফ আলী খানের জন্য আলাদা একটি মিটিং রুম, যে সমস্ত দর্শনার্থী এবং তার যে সমস্ত কাজের লোক আসে তার জন্য একটি আলাদা মিটিং রুম, এবং কারিনা কাপুরের জন্য আছে আলাদা একটি মিটিং রুম। বিশাল আকারের একটি বাগান আছে, সেখানে আছে কারিনা কাপুরের যে অসংখ্য জুতা এবং যে সমস্ত জামা কাপড়ের যে সংগ্রহ আছে তার জন্য আলাদা একটি রুম। সাইফ আলী খানের জন্য আছে ঠিক সেরকম, সেখানেই বসবাস করেন এই দম্পতি। সাইফ আলী খানের আগের ঘরের যে দুই সন্তান সারা আলী খান এবং ইব্রাহিম আলী খান, তারাও কিন্তু নিয়মিত এই অ্যাপার্টমেন্টে যাতায়াত করেন এবং কারিনা কাপুরের সঙ্গে তাদের দারুণ একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এবং তাদের যে দুই ভাই আছে তাদের সঙ্গে দারুণ সম্পর্ক, সারা আলী খান এবং ইব্রাহিম আলী খান। আমরা বিভিন্ন সময় দেখতে পাই কারিনা কাপুর তার ইনস্টাগ্রামে এইসব ছবি পোস্ট করেন, সেটি থেকে এসব ঘটনা জানা যায়। এবার চোখ ফেরানো যাক এই সদগুরু অ্যাপার্টমেন্টের যে নিরাপত্তা ব্যবস্থা তার দিকে। এই সদগুরু অ্যাপার্টমেন্টের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু দারুণ, একদম জমাট বাঁধা একটি নিরাপত্তা। এখানে আপনি কোনোভাবেই সিকিউরিটি চোখ ফাঁকি দিয়ে উঠতে পারবেন না, ঢুকতে পারবেন না। সেখানে একজন আততায়ী গভীর রাতে প্রবেশ করলেন। প্রথমে তিনি 1, 2, 3, 4 করে 8 তলা পর্যন্ত হেঁটে গেলেন। হেঁটে যে তারপর ভায়াডাক্ট ধরে পাইপ বেয়ে উঠে গেলেন যে রুমে সাইফ আলী খান এবং কারিনা কাপুর দম্পতির দুই সন্তান যে এবং তৈমুর যে রুমটিতে ঘুমান, সেই রুমের বাথরুমের গ্লাস ভেঙে যে খুনি সে প্রবেশ করলো। তারপর হঠাৎ করে গভীর রাত্রে যখন এই বাথরুমের লাইট জ্বলে উঠলো, তখন যে এখানকার নার্স ছিল তিনি হয়তো চিন্তা করলেন যে কারিনা কাপুর একটি পার্টিতে গিয়েছিল, সেখান থেকে ফিরে এসেছেন। কিন্তু ধীরে ধীরে দেখতে পেলেন যে একজন অন্য লোক যে প্রথমে জের দিকে আক্রমণ করতে গেল, কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন এই নার্স। তাকে প্রথমে রড দিয়ে, তারপর যে ব্লেড ছিল সেটি দিয়ে আক্রমণ করলো। হইচই বেঁধে গেল। এরপর ছুটে এলেন সাইফ আলী খান। সাইফ আলী খান ছুটে এসে তার ছেলেকে রক্ষা করতে গেলেন, আর তাকে ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ক্ষত বিক্ষত করা হলো। তারপর সাইফ আলী খান এবং বাড়ির যে সমস্ত কর্মী ছিল তারা মিলে তাকে ওই ঘরেই আটকে রেখে দ্রুত সাইফ আলী খানকে মুম্বাইয়ের বান্দ্রা লীলাবতী হাসপাতালে এক অটোরিকশার চালক নিয়ে গেলেন। এটি হচ্ছে পুরো ঘটনার একটি বর্ণনা। এরপর এই যে খুনি সে যে পথে ঢুকেছিল এই বাড়িতে, সেই পথেই পুরো সিকিউরিটি ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেলেন। পালিয়ে যাওয়ার পর পুরো মুম্বাই জুড়ে, পুরো বান্দ্রা এলাকা জুড়ে হইচই পড়ে গেল। পুলিশ তল্লাশি শুরু করলেন, চিরুনি তল্লাশি শুরু করলেন। একে একে 3 জনকে গ্রেপ্তার করলেন। প্রথম একজনকে গ্রেপ্তার করলেন, তারপর আরেকজনকে গ্রেপ্তার করলেন রেল স্টেশন এলাকা থেকে। এরপর যে আসল খুনি তাকে খুঁজতে বের হলেন, চিরুনি অভিযান শুরু করলেন। খুনি কিন্তু এখান থেকে খুন করে যে একটি বাস স্টপে ঘুমিয়ে পড়লেন।
একটি নিশ্চিন্ত ঘুম দিয়ে তিনি মোবাইল ফোনের অ্যাপের মাধ্যমে পরোটা, ডিম এবং পানির অর্ডার করলেন। করে মুম্বাইয়ের থেকে কিছু দূরে ম্যানগ্রোভ একটি গভীর বন, সেখানে পালিয়ে গেলেন। এরপর পুলিশ চিরুনি অভিযান চালিয়ে সেই খুনিকে গ্রেপ্তার করলেন। এরই মধ্যে মুম্বাই থেকে শুরু করে পুরো ইন্ডিয়ার যে সমস্ত মিডিয়া আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, প্রত্যেকটি প্ল্যাটফর্মেই একটি খবর চাউর হলো যে খুনি সাইফ আলী খানকে খুন করতে চেয়েছিলেন তিনি আর কেউ না, তিনি বাংলাদেশের একজন নাগরিক। তার নাম শরীফুল ইসলাম শেহজাদ বা বিজয় দাস। তার কাছে বৈধ কোনো কাগজপত্র নেই ইন্ডিয়াতে। তিনি অবৈধভাবে ইন্ডিয়াতে প্রবেশ করেছেন বর্ডার ক্রস করে। এরপর সোজা চলে গেছেন তিনি মুম্বাই যে তিনি প্রথমে কিছুদিন কাজ করেছেন ড্যান্স বারে, কিছুদিন কাজ করেছেন। কাজ করার পর তিনি নিজের একটি পরিচয়পত্র বা আধার কার্ড তৈরি করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটি করতে তিনি ব্যর্থ হয়েছেন। ব্যর্থ হলে পরেও তিনি কলকাতার একজন পরিচিত মহিলার কার্ড ব্যবহার করে একটি সিম কেনেন। এরপর তার মাথায় পরিকল্পনা আসে যে বারে তিনি কাজ করতেন সেখানেও নাকি তিনি চুরি করেন, তারপর চাকরি চলে যায়। তারপর এই শরীফুল ইসলামের মাথায় একটি বুদ্ধি খেলা করে যে এই ছোটখাটো চুরি করে কিছু হবে না, তিনি একটি বিরাট ডাকাতি করবেন, তারপর সেই ডাকাতির টাকা নিয়ে বাংলাদেশে চলে আসবে। এটি মুম্বাই পুলিশের ভাষ্য। আসলে শরীফুল ইসলাম যে শেহজাদ এবং ওরফে বিজয় দাস, তার বাড়ি সত্যি কি বাংলাদেশে? এবার দেখে নেওয়া যাক শরীফুল ইসলাম শেহজাদ ওরফে বিজয় দাসের বাংলাদেশে বাড়ি কোথায়। শরীফুল ইসলাম শেহজাদ ওরফে বিজয় দাস, তার বাড়ি বাংলাদেশের বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের রাজাবাড়ি গ্রামে। তার বাবা খুলনা বিভাগের একটি পাটকলে তিনি কর্মী হিসাবে কাজ করতেন, শ্রমিক হিসাবে কাজ করতেন, সেখানে বেড়ে উঠেছেন। কিন্তু এই শেহজাদ বা শরীফুল বা বিজয়, তিনি সেখানে বেড়ে উঠেছেন এবং যখন বড় হতে থাকেন আস্তে আস্তে তিনি অপরাধে জড়িয়ে যান, মাদক কাণ্ডে জড়িয়ে যান এবং এই শরীফুলের কারণেই তার পরিবার নলছিটি উপজেলাতে ফিরে যান, সেখানে বসবাস শুরু করেন এবং শরীফুলও ফিরে যান ঝালকাঠির নলছিটিতে। সেখানে যেয়ে তিনি মোটরসাইকেল চালাতে শুরু করেন ভাড়ায়। এরই মধ্যে রফিকুল নামে একজন মোটরসাইকেল চালক, তিনিও একজন ভাড়ায় মোটরসাইকেল চালক, তাকে খুন করেন এই শরীফুল ইসলাম শেহজাদ। খুন করার পর পালিয়ে যান তিনি সেখান থেকে। তার নামে সেই নলছিটিতে কেস আছে, খুলনাতে কেস আছে এবং ঢাকাতেও কেস আছে। তারা কিন্তু 3 ভাই বোন এবং দ্বিতীয় হচ্ছে এই শরীফুল ইসলাম শেহজাদ এলাকায় যে তিনি উগ্র মেজাজি হিসাবে, বদ মেজাজি হিসাবে এবং তিনি যে নানা রকম চুরি ছিনতাই নানা কাজে যুক্ত ছিলেন সেটি কিন্তু রিন্টু হালদার নামে একজন লোক একটি পত্রিকাকে বলেছেন যে তিনি যে অপরাধ করতেন এবং অনেকবার তিনি পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার হওয়ার পরও তার মধ্যে কোনো অনুশোচনা বোধ ছিল না। তিনি যে এত বড় একটি খুন করেছেন বাংলাদেশের রফিকুল ইসলাম নামে একজন মোটরসাইকেল চালককে, তারপরও তার মধ্যে কোনো অনুশোচনা বোধ ছিল না। তার ছোট ভাই সালমান ফকির, বাবার নাম কিন্তু রুহুল আমিন ফকির দাবি করেছেন যে তার সঙ্গে শরীফুল ইসলাম শেহজাদের কোনো রকমের যোগাযোগ নেই। তিনি অনেকদিন যাবৎ নলছিটিতে যান না এবং তার পরিবারের সঙ্গেও কোনো যোগাযোগ রাখেন না। এবং তার শেহজাদের ছোট ভাই সালমান ফকির তিনিও দাবি করেছেন যে পরিবারের সঙ্গে শরীফুল ইসলাম শেহজাদের কোনো যোগাযোগ নেই। তিনি ভারতে কিভাবে গেছেন সেটিও রুহুল আমিন ফকির কিন্তু বলতে পারছেন না। তিনি বলেছেন, আমার ছেলে যদি সত্যিকারে অপরাধী হয়ে থাকে, তিনি যদি সাইফ আলী খানের উপর আক্রমণ করে থাকে, তাহলে তার যে সাজা হওয়ার সেটি হবে। আর যদি নির্দোষ হয় তাহলে খালাস পাবে। আমার কোনো রকমের কোনো অভিযোগ নেই, কারণ এই ছেলে আমার কাছ থেকে অনেকদিন আগেই চলে গেছে। এই হচ্ছে শরীফুল ইসলাম শেহজাদের পরিবারের এবং তার এলাকার মানুষের বক্তব্য। এরপর মুম্বাই পুলিশ যেটি বলেছে, সত্যিকার অর্থে যদি এই শরীফুল ইসলাম শেহজাদ হয় তাহলে বাংলাদেশের মিডিয়াতে যেটি প্রচার হচ্ছে এবং ইন্ডিয়ার মিডিয়াতে যেটি প্রচার হচ্ছে, আমরা অনেকদিন ধরে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। সেই বাংলাদেশের মিডিয়া যেরকম ইন্ডিয়ার উপর আক্রমণ করে কথা বলে এবং ইন্ডিয়ার যে সমস্ত মিডিয়ার আছে, যে সমস্ত টেলিভিশন আছে, পত্রিকা আছে, তারাও কিন্তু নানা রকমের অপপ্রচার চালায় বাংলাদেশের বিপক্ষে। এটি বাংলাদেশের যে সমস্ত মানুষ আছে তাদের বক্তব্য। কিন্তু একটি প্রশ্ন,
কেন এই শরীফুল ইসলাম শেহজাদ সাইফ আলী খানের উপর হামলা করলেন? তিনি কেন গভীর রাত্রে ঢুকে, যে বাড়িতে কোনো রকম বায়োসিকিউরিটি ভেদ করে কেউ ভিতরে ঢুকতে পারেন না, সেই সিকিউরিটি তিনি কিভাবে ভেদ করলেন? মুম্বাই পুলিশ সেটির উত্তর দিয়েছেন, বলেছেন যে তিনি এর আগে হাউসকিপিং হিসেবে এই বাড়িতে একবার ঢুকেছিলেন, তারপরেই তার মাথায় এই বুদ্ধিটি আসে। তিনি কিন্তু জানতেন না যেটি হচ্ছে এই মুম্বাইয়ের বলিউডের একজন বিখ্যাত অভিনেতা সাইফ আলী খানের এই বাড়ি, সেই সদ্গুরু। তিনি কোনোভাবে সেটি জানতেন না যে এত বড় একটি তারকার বাড়িতে তিনি ডাকাতি করতে ঢুকেছিলেন। তার ইচ্ছা ছিল যে এই সাইফ আলী এবং কারিনা কাপুর দম্পতির ছোট ছেলে জেকে তিনি কিডন্যাপ করবেন, করে তার কাছ থেকে 1 কোটি রুপি মুক্তিপণ আদায় করবেন। সেটি ছিল তার ইচ্ছে এবং সেই টাকা নিয়ে তিনি বাংলাদেশে ফিরে আসতে চেয়েছিলেন এবং খুব আয়েশে জীবনযাপন করতে চেয়েছিলেন। এটি মুম্বাই পুলিশের বক্তব্য। কিন্তু শরীফুল ইসলাম শেহজাদের যে আইনজীবী সন্দীপ শেখান, তিনি দাবি করেছেন যে তার মক্কেলের বিপক্ষে একটি ঘোড়া যুক্তি উপস্থাপন করা হয়েছে। এই কেসের মোটিভ, এই কেসের ফোকাস অন্যদিক ঘুরিয়ে দিতে আন্ধ্রার যে পুলিশ, তারা এটি একটি কেস সাজিয়েছে। তিনি বলেছেন যে তার যে মক্কেল 7 বছর ধরে তার পরিবার নিয়ে মুম্বাইতে বসবাস করছে এবং তিনি যে বাংলাদেশি, সেটির পক্ষে কোনো কাগজপত্র মুম্বাই পুলিশের কাছে নেই। তাহলে অনেকগুলো প্রশ্ন দাঁড়ালো, এই শরীফুল ইসলাম শেহজাদ কিভাবে এত বড় যে বাড়িতে এত বড় একটি সিকিউরিটি, সেটি ভেদ করে সেই 13 তলায় উঠলো, সাইফ এবং কারিনা দম্পতির যে এবং তৈমুরের রুমে ঢুকলো, সেটির একটি বড় প্রশ্ন। কারণ এই বাড়িতে সিকিউরিটির যে ব্যবস্থা, সেই সিকিউরিটির চোখ ফাঁকি দিয়ে কারোর ভিতরে প্রবেশ করার কোনো সুযোগ নেই। আরো একটি বড় প্রশ্ন যে সে কি সত্যি বাংলাদেশি? আর যদি সত্যি বাংলাদেশি হয়ে থাকে, তাহলে কিভাবে সে ইন্ডিয়াতে প্রবেশ করলো এবং মুম্বাইয়ের মতো একটি গুরুত্বপূর্ণ যে এলাকা বান্দ্রা, সে এলাকায় সে যে ডাকাতি করার চেষ্টা করলো এবং সাইফ আলী খানকে আক্রমণ করে ক্ষত বিক্ষত করলো? এটি একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি সাইফ আলী খান যে আইসিইউতে প্রথম হাসপাতালে ছিল, তারপরে স্পেশাল বেডে তাকে ট্রান্সফার করা হয়েছিল। এরপর তিনি বাসায় ফিরে এসেছেন, তার নিজ বাড়ি সদ্গুরুতে ফিরে এসেছেন। সেই ভিডিও এবং ছবি কিন্তু ইতিমধ্যে আমরা বিভিন্ন পত্রিকাতে দেখতে পেয়েছি। তার মানে সাইফ আলী খান দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তার যে পিঠে যে ছুরি বিঁধে ছিল, তার কিছু টুকরা কিন্তু ডাক্তার অপারেশন করে বের করে ফেলেছে ইতিমধ্যেই। আর আটকা পড়ে গেছেন বাংলাদেশের নাগরিক শরীফুল ইসলাম শেহজাদ। এর মধ্যে আমরা দেখতে পেলাম সাইফ আলী খান অনেকটা সুস্থ হয়ে তার অ্যাপার্টমেন্ট সদ্গুরুতে ফিরে এসেছেন এবং দ্রুতই তিনি সুস্থ হচ্ছেন। সাইফ আলী খানের সুস্থতা কামনা করি। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক এতক্ষণ কষ্ট করে আমার এই বকবক শুনলেন, আপনারা নিয়মিত আমার বকবক সহ্য করেন, সেই জন্যে আমার হৃদয়ের গভীর থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা। দেশ এবং প্রবাসে আপনারা যে যেখানেই থাকুন না কেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এবং বিনোদনের নানা রকম খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।